নোয়াখালী সহ পূর্বাঞ্চলের ৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ, সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ। ঘুম আছে, একটা অবস্থা, অসুস্থ রোগী, মাছ পানি কিছুই নেই, সব আমাদের বাড়ি থেকে বাইরে যেতে পানি। আমাদের ওইদিকে ভয়াবহ অবস্থা। আমার মা বাবা আজকে 2 দিন আছে। ঘুষ আর বদলি বাণিজ্যে অঢেল সম্পদের মালিক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, স্ত্রী সন্তান স্বজনের নামেও বিপুল সম্পত্তি। আপনি যেগুলো সম্পত্তির কথা বলছেন প্রত্যেকটা সম্পত্তি আমার, আমি কিভাবে আর্ন করেছি তার যথাযথ হিসাব সরকারকে দেয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে 3 বিপ্লবী নারী, শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে লিখেছেন প্রতিরোধের মহাকাব্য। সকল প্রকার বৈষম্য থেকে যাতে আমরা রক্ষা পাই। আমি চাই দেশে নারীদের অধিকার ফিরে আসুক, আমরা সাম্য চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার সমান অধিকার। এইচএসসি বাতিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের এক পক্ষ চায় পরীক্ষা দিতে, অন্য পক্ষ নারাজ। অটো পাসের তকমা ক্ষতিকর বলছেন শিক্ষাবিদ। শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত দিচ্ছে আমাদের পরীক্ষা বাতিলের, যদিও এটা চাপে পড়া দিচ্ছে, সচিবালয় ঘেরাও করছিলাম আমরা, এই কারণে সিদ্ধান্তটা দিচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, এটা সম্পূর্ণ যুক্তি। মেধার মূল্যায়ন কখনোই পরীক্ষা ছাড়া হতে পারে না। এখন আমরা যদি পরীক্ষা ছাড়া নিই, পরীক্ষা ছাড়াটা আমাদের অটোপাসটা দেওয়া হয়, মেধাকে ঠিকভাবে যাচাই করা হবে না। কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওরা যদি এখন পরীক্ষা বাতিল চায়, তাহলে ব্যাপারটা নিজেদের মধ্যে এক ধরনের বৈষম্য এখানেই তৈরি হবে। নরসিংদীতে ছাত্র আন্দোলনের সময়ে প্রাণ হারানোদের পরিবারে থামছে না আহাজারে, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন চুয়াডাঙ্গার মিরাজ। অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয়ের অভিযোগ, রাজশাহীর অপসারিত মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে, কাজ পেত পছন্দের ঠিকাদার। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আকস্মিক বন্যার কবলে 8 জেলায় দুর্গত কয়েক লাখ মানুষ, বিপদসীমার উপরে বইছে 10টি নদ নদীর পানি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। নোয়াখালীর 9 উপজেলায় জলমগ্ন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়। এছাড়া লক্ষ্মীপুর, কুমিল্লা ও মৌলভীবাজার আক্রান্ত, সাথে রাঙামাটি ও খাগড়াছড়িতে ক্ষয়ক্ষতি বাড়ছে। বিরামহীন বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। উপদ্রুত এলাকায় বিদ্যুৎহীন রাত কেটেছে মানুষের। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন জায়গায় বন্যার সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব নোয়াখালী, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জানাবেন যে আপনি কোন এলাকায় আছেন এই মুহূর্তে এবং সেখানে সার্বিক পরিস্থিতি কেমন, এছাড়া কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত, সবশেষ খবর জানাবেন। নোয়াখালীর মানুষ যেটি বলছেন যে গত 20 থেকে 25 বছরে তারা এই ধরনের যে বন্যা পানি বা নোয়াখালী শহরের উপরে পানি, সেই ধরনের পানি দেখেননি। কারণ এর আগেও যেহেতু এটি উপকূলীয় এলাকা, জানেন যে পাশে আমাদের মেঘনা নদী রয়েছে, সেই মেঘনা নদী যখন পানি বাড়ে বা যখন বন্যার সৃষ্টি হয়, তখন মূলত শহর নয়, সব আশপাশে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে একেবারে, বা সুবর্ণচর, কোপালীগঞ্জ, কবিরহাট, ওই এলাকাগুলোতে পানি ওঠে। কিন্তু এই জায়গাটাতে একেবারে সদরের মধ্যে আপনি
এখন যে চিত্রটি দেখছেন সেটি সদরের চিত্র, অর্থাৎ জেলা শহরের মধ্যে একটি রাস্তার চিত্র যেখানে হাঁটু পানি ভেঙে মানুষ যেতে হচ্ছে বা হাঁটু পানি মারিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। তো এই যদি শহরের অবস্থা হয় তাহলে বোঝাই যায় শহরের বাইরে যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেই নিচু অঞ্চলগুলোর কি অবস্থা। যেহেতু ফেনীতে বড় ধরনের দুর্যোগ চলছে এবং ভারত থেকে যে পানিগুলো আসছে মূলত হাইড্রো ইলেকট্রিক বাঁধটি ত্রিপুরায় ভেঙে দেওয়ার পরে বা খুলে দেওয়ার পরে যে পানিগুলো স্রোত নেমেছে পরশুরাম সোনাগাজী হয়ে এবং সেই পানিগুলোর তোড়ে এসে লেগেছে নোয়াখালীতে। এবং যেহেতু এটি পশ্চিম অংশে অবস্থিত ফেনী থেকে এবং সেই পানিগুলো মূলত লক্ষ্মীপুর হয়ে সেই মেঘনাতে গিয়ে পড়ার কথা। এবং আমরা এই থেকে দেখাচ্ছিলাম যে রাস্তাটি আরেকটি সড়ক আপনি দেখেন যে এটি আরও আরেকটি মূল সড়ক যেটি দিয়ে মূলত কবিরহাটের দিকে যাওয়া যায়, সেই সড়কটিতে মানুষ পানি দিয়ে তারা আসতে হচ্ছে। এবং এখানে অনেকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যখন বৃষ্টি হয়, টানা যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টিতে কিছুটা পানি জমে অর্থাৎ জলজট তৈরি হয়, কিন্তু জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি তৈরি হয় না। এবারে যে বৃষ্টি বা এবারে যে পানি, সেই পানির তারা উৎস সম্পর্কে খুবই সন্দেহ এবং তারা বলছেন যে এটি স্বাভাবিক সময়ের কোনো ধরনের বন্যা নয়। এবং যারা মধ্যবয়স্ক বা পাশাপাশি যারা বৃদ্ধ রয়েছে তারা বলছেন যে তাদের জীবনদশায় এই ধরনের পানি ওঠেনি। এবং কারণ হিসেবে অন্য একটি বিষয় তারা বলছেন, যেহেতু শহরগুলোকে আসলে বসবাসের অনুপযোগী গড়ে তোলা হয়েছে বা একবার যে খাল নদী নালা যেগুলো রয়েছে সেগুলো দখল করে যেসব স্থাপনা তৈরি করা হচ্ছে সেসব কারণেই পানি যাওয়ার মতো ব্যবস্থা তারা রাখেননি নগর কর্তৃপক্ষ। সেই কারণে এই শহরের মধ্যে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে এই ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির খবর জানতে পর্যায়ে যাব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সেখানে আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। আখাউড়ার পরিস্থিতি জানাবেন শুরুতে, আর মোটামুটি কয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে এবং লোকজনরা কি সেখানে যাচ্ছেন, জানাবেন সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন এবং আমার কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো আমি এখন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সড়কের পাশে দাঁড়িয়েছি। আসলে এই গত রাতটা এই আখাউড়া উপজেলাবাসী যারা রয়েছে তাদের পাশাপাশি পুরো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মানুষের মাঝে একটা ভয়ার্থ রাত কাটিয়েছে এবং সেটা 1988 সালের পরে এই দ্বিতীয়বারের মতো কিন্তু একটা মারাত্মক দুর্যোগপূর্ণ একটি রাত এই গেছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলা তথা বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে। আমি যদি আপনাকে জানাতে চাই সেটা হলো আখাউড়া উপজেলা সহ বিভিন্ন উপজেলাতে যেগুলো একটু উঁচু বন্যার্থ এলাকা থেকে একটু উঁচু যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা পৌর শহরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় কিংবা প্রাইমারি বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ছাড়াও কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজন এবং যারা স্বজন রয়েছেন তাদের কিন্তু বাড়িতে বিভিন্ন বন্যার্থ যারা অসহায় বা দুর্যোগ এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। আমি যদি আপনাকে বলি উপজেলা প্রশাসনের হিসাব মতে 520টি পরিবার যদিও তারা হিসাব দেখিয়েছেন, আসলে সেটা অনেক বেশি অবস্থা কিন্তু আখাউড়া উপজেলায়। আমি এই পর্যন্ত মোটামুটি অনেকটি পরিবারের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন সংগঠন বা রাজনীতি যে লোকজন রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন বা ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ খাবার পানীয়, কিন্তু প্রশাসনের কাছ থেকে কিন্তু এ পর্যন্ত তারা কোনো প্রকার সহযোগিতা বা কোনো খাবার বা শুকনা খাবার কিছুই পান নাই। তো আমি প্রশাসনের আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এই বিষয়টা জানিয়েছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে কিছু একটা করবেন তাদের জন্য। এই পর্যন্ত কিন্তু তারা অসহায়দের পাশে কোনোভাবে শুকনা খাবার হোক আর যে কোনো ত্রাণ সামগ্রী হোক কোনোভাবে কিন্তু তারা শুধু লিস্ট করে যাচ্ছে। তো আমি যদি আরেকটা বিষয় আপনার কাছে জানাই সেটা হলো আখাউড়া আগরতলা এই সড়কপথ বন্ধ হওয়ার কারণে আখাউড়া স্থলবন্দর যে আমদানি বাণিজ্য এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন সীমান্ত পথে ভারতে যারা এই পর্যটকরা যাওয়া আসা করে তাদের কিন্তু গতকাল এবং আজকেও কিন্তু বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে আখাউড়ার বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পানি নিয়ে ভারতের রাজনীতি বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত 11টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। পরে শহীদ আবু সাইদ চত্বর হয়ে লালবাগ এলাকায় যায় তারা। শিক্ষার্থীরা অবিলম্বে ভারতের প্রতি তিস্তা পানি চুক্তির আহ্বান জানায়। পাশাপাশি ভারতের প্রত্যেকটা বাঁধের বিপরীতে বাংলাদেশের বাঁধ নির্মাণের দাবি জানায় তারা।
উজানের নদীগুলোর ন্যায্য হিস্সা না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় নেতাকর্মীরা। বাংলাদেশে বন্যার কারণে আলোচনায় ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। অভিযোগ উঠেছে সতর্কতা ছাড়াই ত্রিপুরার এই জলাধারের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে উজানের পানি হু হু করে ঢুকছে বাংলাদেশে। সবশেষ 1993 সালে এই বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। এখন পর্যন্ত ত্রিপুরায় বন্যায় প্রাণ গেছে অন্তত 7 জনের। সতর্কতা জারি করা হয়েছে 8 জেলায়। প্রবল বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরার হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গোমতী জেলায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারও। এ পরিস্থিতিতে স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ, যা গেল 31 বছরের মধ্যেই প্রথম। এর ফলে ত্রিপুরার গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষিজমি ভেসে গেছে। সেই পানি ঢুকছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। বিপাকে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ। ভারতের আবহাওয়া দফতর বলছে পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায়। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাজ্য জুড়ে খোলা হয়েছে প্রায় 200 ত্রাণ শিবির। এর আগে মঙ্গলবার ভূমিধসে গুড়িয়ে যায় সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। কয়েকদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে ছিল পাহাড়টি। কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণেই হয়েছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিংবা সোনার দোকান, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, শ্যালক শালিকার নামেও বিপুল সম্পত্তি করেছেন ডিএমপির সাবেক কমিশনার। নির্মল চন্দ্র বর্মনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রায়হান ফিরদাউস। আসাদুজ্জামান মিয়া 2015 সালের জানুয়ারি থেকে 2019 সালের সেপ্টেম্বর প্রায় 5 বছর ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। অভিযোগ, ডিএমপিতে বদলি বাণিজ্য, ঘুষ লেনদেনে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার কিছু নমুনা সরাসরি দেখে আসা যাক। সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার সম্পদের তালিকা এটি, যেখানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তার কতগুলো জমি, কতগুলো ফ্ল্যাট, বাড়ি এবং দোকানের অবস্থান রয়েছে। আমরা তাকে খুঁজছিলাম তার কাছে জানার জন্য যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা আসলে ঠিক কত টাকা উপার্জন করলে এই পরিমাণ সম্পদ তিনি গড়তে পারেন। পূর্বাচলের নিউ টাউন 1 নম্বর সেক্টরে সন্ধান মেলে 6টি প্লটের। কয়েকদিন আগে বিক্রি করেছেন 2টি। 2 ছেলে ও 1 মেয়ের নামে আছে 7.5 কাঠার 3টি প্লট। আর এই 10 কাঠার প্লটটিতে বানিয়ে রেখেছেন গাড়ির শেড। এখানকার এক একটি প্লটের মূল্য 5 কোটি টাকার বেশি। ভাড়া দাও, সাউথ ব্যাংকের কাছে ভাড়া দাও। 5 কাঠা না 7 কাঠা ছিল। 7 কাঠা ছিল। আর এখন শুধু এইটাই আছে, তাই তো? এখন শুধু এইটাই। যাওয়া যাক আফতাবনগরে। নিজের নামে নিয়েছেন 11 কাঠা, বাকি 10 কাঠা নিয়েছেন তার আত্মীয় স্বজনের নামে, মোট 21 কাঠা। রাজধানীর অভিজাত এলাকা সিদ্ধেশ্বরী, এর রূপায়ণ স্বপ্ননিলয়ে আছে 4000 বর্গ ফুটের ফ্ল্যাট। এটি তার মেয়ে আয়েশা সিদ্দিকার নামে রেজিস্ট্রেশন করা। থাকলে হয়তো সে থাকে না, সে থাকে না, ভাড়া দিয়ে রাখে, জানে না। ঢাকার আরেক অভিজাত এলাকা ইস্কাটন গার্ডেনের পিওনিরে আছে মিয়া সাহেবের স্ত্রীর ফ্ল্যাট, যেটির আনুমানিক মূল্য 4 কোটি টাকার বেশি। অভিজাত এলাকা ধানমন্ডিতেও আছে আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের আরেকটি ফ্ল্যাট। নিকুঞ্জের এই ডুপ্লেক্স বাড়িতেই পরিবার পরিজন নিয়ে থাকতেন আসাদুজ্জামান মিয়া। মিয়া সাহেবের স্ত্রীর নামে আছে আরও সম্পদ।
বসুন্ধরা আবাসিকে আছে 6 তলার একটি বাড়ি, মূল্য 10 কোটি টাকার বেশি। এছাড়াও আছে জোয়ার সাহারায় 5 কাঠা জমি, 6 তলা বাড়ি, রূপগঞ্জের কায়েতপাড়ায় 1 বিঘা জমি। এখানেই থেমে যাননি সাবেক এই ডিএমপি কমিশনার। রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন তিনি। সে সময় মৌমিতা পরিবহনকে দেওয়া হয় রুট পারমিট। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তার স্ত্রী আফরোজা জামান, ভাইস চেয়ারম্যান শ্যালক হারিসুর রহমান সোহান। মৌমিতার সঙ্গে আমি জড়িত। আপার শেয়ার আছে। পারমিট পেয়েছেন কিভাবে? ওটা তো আরটিসি, তখন তো আরটিসি ছিল। আরটিসির চেয়ারম্যান তখন কে ছিল? কমিশনার সাহেব ছিল, মানে আসাদুজ্জামান মিয়া। জি। এই শ্যালকের নামেই খুলেছেন ঢাকার নিউ মার্কেটে সোনার দোকান। সোহান ভাইটার মালিকানা কবে নিছে? শুরু থেকে 30% নাকি 50%? কতটুকু না শেয়ার কোথায়? এখানে 26%। এই স্বর্ণের দোকানে আপনার ইনভেস্ট কত? ওখানে আবার 30 লাখ টাকা ইনভেস্ট। এই স্বর্ণের দোকানে? জি। 2022-23 আয়কর বিবরণীতে আসাদ মিয়া সাভারের 2000 বর্গফুটের একটি ফ্ল্যাটের দাম দেখিয়েছেন মাত্র 3 লাখ টাকা। পূর্বাচলের প্লটের মূল্য দেখিয়েছেন মাত্র 22 লাখ। ফরিদপুরের বাড়ির জমি দেখিয়েছেন পৈতৃক সূত্রে পাওয়া। আপনি যেগুলো সম্পত্তির কথা বলছেন এ প্রত্যেকটা সম্পত্তি আমার, এবং এটি আমার বৈধ ইনকামের সাথে শতভাগ আমার নিজস্ব করত। আমি কিভাবে আর্ন করেছি তার যথাযথ হিসাব সরকারকে দেয়া হয়। এই আপনি যে প্রপার্টিগুলোর দাম বলেছেন প্রত্যেকটা প্রপার্টি আমার। তার বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায়নি আয়কর বিবরণীর। রায়হান ফেরদাউস, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের দাবি হটকারী সিদ্ধান্তের মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝে ফেলে দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে আহত সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেবার পরামর্শ তাদের। বিপরীতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আহত ও বন্যা দুর্গতদের বাইরে রেখে পরীক্ষা নেওয়া হলে তৈরি হবে নতুন বৈষম্য। শিক্ষাবিদরা বলছেন, অন্তত 2 মাস পিছিয়ে হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ভেতরে উত্তপ্ত পরিবেশ তৈরি করে স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আদায় করে নেয় আন্দোলনরত বেশ কিছু শিক্ষার্থী। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানায় তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, হতাহত সহযোদ্ধাদের কথা চিন্তা করে কোনোভাবেই তাদের পক্ষে পরীক্ষার টেবিলে বসা সম্ভব নয়। বন্যার কারণেও বিভিন্ন অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে পারা নিয়ে রয়েছে সংশয়। তাই সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে তারা। ওদের ছাড়া আমরা তো কোনোভাবে পরীক্ষায় বসতে পারি না। কালকে শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত দিচ্ছে আমাদের পরীক্ষা বাতিলের, যদিও এটা চাপে পইরা দিচ্ছে। সচিবালয় ঘেরাও করছিলাম আমরা, এই কারণে সিদ্ধান্তটা দিচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, এটা সম্পূর্ণ যুক্তি। যারা নিজেদের সামনে কাউকে মারা যেতে দেখেছে, যারা টিয়ার গ্যাস খেয়েছে, আমরা কালকে অনেককেই দেখেছি এমন যে আহত, তাদের ডান হাতে গুলি লাগায়, হাত কাঁপে, তারা লিখতে পারে না। তো এই ট্রমাটা নিয়ে তারা কিভাবে পরীক্ষা দিবে? যদি আমরা এখানে দিতে পারি, তারা না দিতে পারে, এখানে কিন্তু বৈষম্য সৃষ্টি হচ্ছে। তবে এমন মতের বিপরীতেও আছেন অনেক শিক্ষার্থী। তাদের দাবি, আহতদের সংখ্যা নির্ধারণ করে তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া উচিত। 1 মাস পরে হলেও পরীক্ষা নেবার দাবি তাদের। প্রশাসনের এরকম কোনো চাপে পড়ে না যারা তারা পরীক্ষা নিতে অক্ষম, তারা এখনও পরীক্ষা নিতে সক্ষম, এবং এটা সচেষ্টা, যদি সচেষ্ট হয় প্রশাসন তাইলে নিতে পারবে। মেধার মূল্যায়ন কখনোই পরীক্ষা ছাড়া হতে পারে না। এখন আমরা যদি পরীক্ষা ছাড়া নিই, পরীক্ষা ছাড়াটা আমাদের অটোপাসটা দেওয়া হয়, মেধাকে ঠিকভাবে যাচাই করা হবে না। ওরা ফার্স্টে আপনার ফাইলগুলো দেখে, আপনার জিনিসগুলো দেখেই বলবে ও অটোপাস, তখন আপনার ওদের প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট চলে আসে। আমাদের কিন্তু ফার্স্ট ইম্প্যাক্ট লাস্ট ইম্প্যাক্ট বলা হয়, যেটা আমাদেরকে অটোপাস দেওয়া হচ্ছে, তো এটা একদম মার্ক হয়ে যাবে ব্যাচটা। ইভেন এটার একটা ব্যাড ইম্প্যাক্ট বিদেশে যাওয়া কিংবা উচ্চশিক্ষা এই সমস্ত ক্ষেত্রে পড়তে পারে। এত মতের বিপরীতে শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষার কোনো বিকল্প নেই। অটোপাসের তকমা শিক্ষার্থীদের জন্যই ক্ষতিকর। ব্যবহারিক পরীক্ষা সায়েন্সের যেটা আছে, সেখানে কি করবে? সেই জায়গার মধ্যে একটা জটিলতা তৈরি হয়। অটোপাসের তকমা শিক্ষার্থীদের জন্যই ক্ষতিকর। ব্যবহারিক পরীক্ষা সায়েন্সের যেটা আছে, সেখানে কি করবে?
সেই জায়গার মধ্যে একটা জটিলতা তৈরি হবে। যেই বোর্ডগুলোতে পরীক্ষা হয়ই নাই তাদের ম্যাপিংটা কীভাবে করবেন, মানে সমস্যার কোনো অন্ত নাই। তার মানে যেটা বলার চেষ্টা করছি আমি, যে এই সমস্যাগুলো মানে সামাজিক যেই মানে তাদের মধ্যে যেই দাগটা লাগবে সেটাকে ওভারকাম করা, পড়াশোনা ঠিকমতো করা এবং তাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ পরবর্তী যে কাজ এবং সংসার সামাজিক জীবন এই সব কিছুর থেকে যদি তারা বেরিয়ে আসতে চায় তাদের অন্তত ন্যূনতম একটা পরীক্ষা বসা উচিত। সাবজেক্ট ম্যাপিং এর ফর্মুলায় কোনোভাবেই দেশের সকল শিক্ষার্থীর জন্য যথাযথ ফল দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সময় নেন, আপনি 2 মাস 3 মাস সময় নেন, ওদেরকে সময় দেন। এর মধ্যে যে সকল বাচ্চারা আমাদের শিক্ষার্থীরা তারা সুস্থ হতে পারবে না তাদের জন্য স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করেন। সে লিখতে পারছে না, একজন বসে বসে আমরা যেরকম স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে করি, ধরেন কেউ দেখে না, তখন কি করা হয়, ব্রেইল যে বাচ্চা তার পাশে একজন অ্যাটেন্ডেন্ট থাকে। এখন আমাদের এই বাচ্চারা যাদের আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, যন্ত্রণা সে কাঁপতাচ্ছে, সে হয়তো কথা বললো কিন্তু পাশে একজন বসে বসে লিখলো। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে হাতে সময় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বানও ছিল এই শিক্ষা গবেষকের। কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওরা যদি এখন পরীক্ষা বাতিল চায় তাহলে ব্যাপারটা নিজেদের মধ্যে এক ধরনের বৈষম্য এখানেই তৈরি হয়ে যাচ্ছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 1.5 মাস চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে এভারকেয়ার হাসপাতাল আর বাসার সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। কিডনি, লিভার, আর্থ্রাইটিস সহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। শিগগিরই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। গত 8 জুলাই গৃহবন্দী অবস্থায় বাসা থেকে এভারকেয়ারে চিকিৎসার জন্য যান বেগম খালেদা জিয়া। প্রায় 1.5 মাস পর মুক্ত হয়ে ফিরলেন নিজ বাসায়। এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যা 7টার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত 8:30টার দিকে পৌঁছান বাসায়। সম্প্রতি সব মামলা থেকে মুক্ত হওয়ায় এখন স্বাধীনভাবেই চলাফেরা করতে পারবেন তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে অস্থির হয়ে পড়েন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে স্বাগত জানান দলের চেয়ারপারসনকে। পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। দল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশক্রমে ইনশাআল্লাহ গ্রহণ করবে। ডক্টর জাহিদ জানান, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড গন্তব্য হলে নেওয়া সম্ভব হতো, কিন্তু লন্ডন বা যুক্তরাষ্ট্রের ভ্রমণ 15 থেকে 20 ঘন্টার। এত লম্বা ভ্রমণের জন্য বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সক্ষম কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা দরকার। টেক অফ এবং ল্যান্ডিং এই সময় কিন্তু একটা প্রচণ্ড রকম নেগেটিভ প্রেশার হয়, কাজে আপনার মাথায় থাকতে হবে যে রুগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে, সেই জার্নি অর্থাৎ মানে সক্ষমতা কতটুকু আছে সেটি একটা বিষয়। সেই জন্যই সব কিছু বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত আপনাকে জানানো হবে। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানোর জন্য দোয়া আর আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। যে কণ্ঠে ঘুম পাড়ানি গান, সে কণ্ঠে মুক্তি আর দ্রোহের স্লোগান। মমতায় আগলে রাখার চিরায়ত রূপ যে নারীর, অধিকারের প্রশ্নে তিনি হয়ে ওঠেন আপোষহীন অগ্নিকন্যা। জুলাই 24-এ বাংলাদেশের তেমনই অগ্নিকন্যাদের রাজপথের নেতৃত্ব নতুন করে দেখেছে বিশ্ব। 3 সমন্বয়কের দ্রোহের যাত্রার গল্প জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। প্রেরণার শক্তিতে সীমাবদ্ধ নয় সে। বিজয় লক্ষ্মী নারী তুমুল আন্দোলনে উদ্দীপ্ত ছিল রাজপথে, কখনো স্লোগানে, কখনো রণক্ষেত্রে, কখনো ক্রান্তিকালে দারুণ সমন্বয়ে।
সিলেটের রাজপথ থেকে অপরাজয় বাংলার বলিষ্ঠ বেদী। প্রতিবাদের বিশুদ্ধ উচ্চারণে দৃঢ় ছিলেন একজন সমন্বয়ক মালেকা খাতুন। নির্ভয়ে অধিকারের আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের চোখ রাঙানি উপেক্ষা করেছেন। এই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে আমি অনেকভাবে হেনস্থার শিকার হয়েছি। আমি একজন মেয়ে হিসাবে আমাকে অনেকভাবে পুলিশি হয়রানি, তারপর ছাত্রলীগ দ্বারা আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমি এগুলো ফেস করে এসেছি। এখানে ভয় কাজ করলে হয়তো আমরা পিছপা হয়ে যেতাম। নির্ভীক হয়ে দাপিয়ে বেড়ানো বিপ্লবী মালেকার নতুন বাংলাদেশের স্বপ্ন, সকল ক্ষেত্রে দূর হবে বৈষম্য। আমরা যে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকুক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার সমান অধিকার। এখানে সংখ্যা লঘু অথবা সংখ্যা গরিষ্ঠতা এই শব্দটাই যাতে না থাকে। জেনজি প্রজন্মের মাহরিনের দেশ যখন সংকটে, ঘরে বসে থাকতে পারেননি তিনি। রাজপথে লড়েছেন, আহত হয়েছেন, ছিনিয়ে এনেছেন বিজয়। আমরা যখন এই দাবি আদায়ের জন্য বের হয়েছি, মরতে হলে মরবো, কিন্তু তবুও দেশের জন্য কিছু করে নিয়ে আসবো। নারী হিসাবে প্রতিকূলতা পেলেও আমি সেই প্রতিকূলতা ভেঙেও আমরা রাজপথে ছিলাম, সামনে ছিলাম। আমি দেখাতে পারতেছি না, আমার নিজের এখানে স্প্রিন্ট বুলেট সহ এখানে সব পুরো শরীরে আছে। এই লড়াকু জেনজি দেশ ছেড়ে যাবেন না, বরং দেশকে ভালোবেসে সবাইকে নিয়ে সংস্কার করবেন ঘুণে ধরা সিস্টেমের। দেশকে আমরা একটা পারফেক্ট গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে সবাই সবার অধিকার, এবং এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বলবো আমরা, বৈষম্য বিরোধী। তো সকল প্রকার বৈষম্য থেকে যাতে আমরা রক্ষা পাই এবং দেশকে রক্ষা করতে পারি, এটার ইচ্ছা থাকবে। চুপচাপ থাকা শান্ত উর্মির বারুদের মতো জ্বলে ওঠার সময়টা হলো বীর আবু সাইদের মৃত্যু সংবাদ শোনা। আন্দোলনে গেলে রেপ করা হবে এমন ভয়ঙ্কর হুমকি শুনেও দমিয়ে রাখা যায়নি রংপুরের সমন্বয়ক উর্মিকে। তুমি রাস্তায় গেলে তোমার পা কাটবো, তুমি রেপ হবে, এরকম কথা আমি শুনছি। খবর পাইতে সাইদ ভাইয়া মারা গেছে, এই খবরটা শোনার পর আমি কান্না করবো, এই শব্দটা আমি কান্না করতে পারতেছি না। কেন যে কান্নার শব্দ আশেপাশে গেলেই ছাত্রলীগ চারপাশে অবস্থান নিচ্ছে। এটা আমি চাই দেশে নারীদের অধিকার ফিরে আসুক। আমরা সাম্য চাই। লাগতেছে যে আজকে তরুণ নেতৃত্ব দিচ্ছে দেশের, আর এখানে আমি একজন অংশীদার। এই অংশীদার হতে পেরে আমার এত ভালো লাগতেছে। গণ অভ্যুত্থানে মালেকা, উর্মি কিংবা মাহরিনরা রক্তে যে প্রতিরোধের কাব্য লিখেছেন তা কখনোই ভুলবার নয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘর্ষের সময় নিহতদের পরিবারে আহাজারি থামছে না। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান তারা, যদিও বিচার পাওয়া নিয়ে সংশয়ও আছে কোনো পরিবারের। আন্দোলনের সময় জেলায় কতজনের প্রাণ গেছে সে তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন। অনার্স পড়ুয়া আমজাদকে ঘিরেই স্বপ্ন বুনছিল দরিদ্র পরিবার। তাকে বিদেশ পাঠাতে অনেক কষ্টে টাকার জোগাড়ও হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি ঘিরে সংঘাতের সময় বুলেটের আঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমজাদ। স্বজনরা জানায়, ফুটবল খেলার কথা বলে গেল 19 জুলাই নরসিংদীর পলাশ উপজেলার রামপুরের বাড়ি থেকে বের হন আমজাদ। শিবপুরের ইটাখোলা মোড়ে সংঘর্ষের সময় প্রাণ যায় তার। আমজাদের মৃত্যুতে দিশেহারা পরিবার। 1-1.5 মাস আগে ফার্স্ট ভোট করছি, তো টাকা পয়সা তো জোগাড় করতে হয়, টাকা জমা দিলাম। এটা চিন্তা ভাবনা আসছিল আর কি। নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে আর তো কোনো আশা ভরসা নাই। একই ইউনিয়নের কলেজ পড়ুয়া ইমন হোসেনেরও প্রাণ যায় গুলিতে। গত 18 জুলাই শহরের জেলখানা মোড়ে সংঘর্ষের সময় নিহত হন তিনি। সন্তান হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবার। আমি তো কই যাস বাবা, কম্মা খেলতাম দেয়, খেলা দেখতাম দেয়, এই কেনি বাবা কইছে আর কিচ্ছু করার সুযোগ আর পাইলাম না। বিচার চাইয়া অনেক কি করতাম, বিচার কিনো আর পামো। মাধবদের শাওন ছিলেন টেক্সটাইল মিলের শ্রমিক। সংঘর্ষের সময় বুলেটের আঘাতে মারা যান তিনি। কিছুতেই থামছে না পরিবারের আহাজারি। অনেকে বলা বলে করতেছে যে মেয়র বাগিনা এখানে ছিল, ওরাই গুলি করছে। এখন ওই সময় তো এখানে পুলিশও ছিল না। স্থানীয়দের তথ্য অনুযায়ী নরসিংদীতে 18 থেকে 21 জুলাই 4 দিনেই প্রাণ গেছে অন্তত 14 জনের। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা। আমার এই সন্তান একটা ছেলে গড় হইলে আমার হুড়া বাড়ি বড় ছিল, তখন তো আমার লাগে সারা দুনিয়া কিছুই নেই আমার।
স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত জেলার 2টি সরকারি হাসপাতালে 9 জনের মরদেহ আনা হয়। এ সময়টাই চিকিৎসা দেয়া হয় 5 শতাধিক মানুষকে। ছিটাগুলি যেটা আমরা বলে থাকি ওই ধরনের কিছু ইনজুরি আছে, কিছু হচ্ছে আপনার ইট পাটকেল এই ধরনের ইয়ে থেকে আসছে, কিছু রাবার বুলেট গান শটের মতেও মনে হয়েছে। অ্যাকচুয়ালি খুব বেশি আইডেন্টিফাই করার সুযোগ ছিল না। ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে কতজনের প্রাণ গেছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া চুয়াডাঙ্গার আলমিরাজ। রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন তিনি। একমাত্র সন্তানকে নিয়ে উদ্বিগ্ন হতদরিদ্র পরিবারটি। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলমিরাজ। গত 19 জুলাই রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন তিনি। শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি গুলি লাগে দুটি চোখেও। হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। গাড়ি রানিং করে ন্যাক্কারজনকভাবে আমাদেরকে গুলি মারে এবং ওই গুলিতে আমার সমস্ত পিঠ সহ এগুলো সহ 40 থেকে 50টা গুলি লাগা সহ এবং 2 চোখেই আমি গুলিবিদ্ধ হই। আহত হওয়ার পর 4 হাসপাতালে টানা 16 দিন চলে চিকিৎসা, তাতেও মেলেনি আশার বাণী। ওইভাবে কোনো সিউরিটি দিচ্ছে না, তারা বলছে অপারেশন করব, কিন্তু আপনি সারা জীবন ঝাপসা দেখবেন, চলে ফিরে খাইতে পারবেন, কিন্তু ক্ষুদ্র অক্ষর বড় অক্ষর কোনো কিছু দেখতে পারবেন না। এটা তো লাইফ না। চুয়াডাঙ্গার দামোহদার চণ্ডীপুর গ্রামের কৃষক শুকুর আলী ও বিলকিস খাতুনের একমাত্র ছেলে আলমিরাজ। পড়তেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তাকে নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। ডাক্তাররা বোর্ড বসি বলে দিয়েছে যে এই চোখ যদি এখন অপারেশন করা যায়, তার একটা গুলি তো বাইরে হয়েছে আর একটা সরা চোখের ভিতরে আছে, বলছে এটা আমরা কোনো সিউরিটি দিতে পারছি না, তবে কি হবে। আমাদের আশা আকাঙ্ক্ষা সবই ব্যথা যাচ্ছে, যাতে সে ভালোভাবে চোখ পায়, আমরা সেই চেষ্টাই চালাচ্ছি। চাকরি বাকরি ভবিষ্যতে পাবে কি পাবে না, কিভাবে চলবে সেটা আল্লাহ পাকই জানে। যেই দু চোখে ছিল ভরা স্বপ্ন, সেই দু চোখ এখন ঘোর অন্ধকারে। তবুও সেই দু চোখেই দেখতে চাই নতুন এক বৈষম্যহীন বাংলাদেশকে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাতে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটি নিয়ন্ত্রণে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে 1 ঘণ্টা পর সেনা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। রাতে নানকের উপস্থিতি সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। শিক্ষার্থীরা জানান, নানকের এই বাসায় অস্ত্র থাকতে পারে ও তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন সন্দেহে তারা তল্লাশি চালান। তবে বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো ত্রাণের চালের বস্তা, কম্বলের বস্তা পান শিক্ষার্থীরা। ছাত্ররা উপরেও গেছে, ওখানেও ওগুলোও খুঁজছে, তল্লাশি করছে। তাদের ওখানে আমি ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করছি, তারা বলছে যে না, আমাদের এখানে সব জায়গায় চেক করছে, কোনো কিছুই পায় নাই তারা। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে। ওয়ার্ড কাউন্সিলরদের অভিযোগ, শুধুমাত্র গুটি কয়েক কাউন্সিলরকে নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেন প্রভাবশালী এই মেয়র। পছন্দের ঠিকাদারকে দিয়ে করা হয়েছে অপ্রয়োজনীয় এসব প্রকল্পের বাস্তবায়ন। অভিযোগকারী কাউন্সিলরদের সন্দেহ, এসব কাজে বিপুল অঙ্কের দুর্নীতিও হয়েছে। রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকার এই ফ্লাইওভার বেশিরভাগ সময়ই ফাঁকা পড়ে থাকে। আরডিএর এই অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয়নি সিটি কর্পোরেশন, বরং 96 বর্গ কিলোমিটারের রাজশাহী মহানগরীর উন্নয়নে সরকারিভাবে বরাদ্দ প্রায় 3000 কোটি টাকার মধ্যে সর্বোচ্চ 821 কোটি টাকা বরাদ্দ রাখা হয় 7টি ফ্লাইওভারের জন্য। এর মধ্যে 2টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, বাকি 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ অভ্যুত্থানের আগেও চলছিল। ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, বড় অঙ্কের দুর্নীতির সুযোগ করে দিতেই এমন অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়।
এইসব জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল না। আমাদের মেন ফ্লাইওভারের যদি প্রয়োজন হতো কিংবা বাইপাস কিংবা ওভারপাস যেটা বলেন, বিন্দুর মোড়ে বলেন, বন্ডালির মোড়ে বলেন, কিংবা আরডি মার্কেটের এইসব জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল, এইসব জায়গাতে প্রয়োজন ছিল। 50 কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া হয়েছিল 19টি পুকুর সংস্কারের কাজ। যদিও সংস্কারের বদলে সেগুলোকে কনক্রিটের চৌবাচ্চা বানিয়ে ফেলার অভিযোগ করেছেন খোদ ওয়ার্ড কাউন্সিলররাই। 54 কোটি টাকা ব্যয়ে যে 10টি ফুটওভার ব্রিজ স্থাপন করা হয়েছে সেগুলোতেও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে। ওয়ার্ড কাউন্সিলররা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরামর্শ ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করতেন মেয়র লিটন। একটি উন্নয়ন কার্যক্রম সেটা পরিচালিত হচ্ছিল, সেখানে আমাদের কিছু বৃক্ষ নিধনও হয়ে গেছে। তো সর্বকিছু মিলেই যে সব উন্নয়নই সর্বসময় সর্বকাজে লাগে তা নয়। কর্পোরেশনের বিষয়ে যে ঠিকাদাররা কাজকাম করেছে সেই সব কাজকামের বিরুদ্ধে বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেবেরা অতিপ্রতিতভাবে জড়িত নয়। কাউন্সিলরদের অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই ঘনিষ্ঠ ঠিকাদারদের দিয়ে কাজ করাতেন মেয়র। এসব কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগও দেয়া হতো না কাউন্সিলরদের। যে টেন্ডারগুলো হয় সেই টেন্ডারগুলোতে আমাদের কোনো পার্টিসিপেট নাই বা আমাদের সাথে কোনো আলোচনা নাই, সেভাবেও কিন্তু আমরা ওদের ইচ্ছা মতোই ইঞ্জিনিয়ার সেকশন করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান সব অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যাতে অন্য কেউ ভবিষ্যতে এই ধরনের সাহস না পায় যেসব কালাকানুন হোক অথবা অন্য কোনো পদ্ধতিগত ত্রুটিকে বা পদ্ধতিগত ফাঁকফোকরের ব্যবহার করে এটা করে, ভবিষ্যতে এটা না করে সেগুলো আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন 2023 সালে তৃতীয় দফায় মেয়র হিসেবে শপথ নেন। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে তিনি লাপাত্তা। এরই মধ্যে তার বিরুদ্ধে রাজশাহীতে হত্যা মামলাও হয়েছে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুরের অধিকাংশ জনপ্রতিনিধি পলাতক। আত্মগোপনে জেলা আওয়ামী লীগের বেশিরভাগ হেভিওয়েট নেতাও। ছাত্র আন্দোলন দমাতে মাঠে সরব ছিলেন তারা। অন্যদিকে 5 আগস্ট সরকার পতনের পর থেকে জেলা জুড়ে তাদের অবস্থান জানান দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। ক্ষমতার পালাবদলে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। চালানো হয় লুটপাট, হামলা হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও। আতঙ্কে বাড়ির প্রধান দরজা বন্ধ করে প্রাচীর তুলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ। স্থানীয়দের ক্ষোভের হাত থেকে রক্ষা পায়নি দলের বেশিরভাগ হেভিওয়েট নেতাদের বাড়ি ও সম্পত্তি। 5 আগস্ট থেকে পলাতক জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ্র এবং সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র সানোয়ার হোসেন সানু সহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও লাপাত্তা। সরকারের স্বৈরাচারী আচরণে তাদের এই পরিণতি, বলছেন খুদ আওয়ামী লীগ নেতারাই। জনগণ তো দূরের কথা, তৃণমূলের কর্মীরা দূরের কথা, কারোর সঙ্গে কোনো সুসম্পর্ক ছিল না। তারা দল এবং দলের পদবি বিক্রি করে লুটপাটে তারা ব্যস্ত ছিল। জমি দখল, টেন্ডারবাজি। জামালপুর জেলা আওয়ামী লীগ এবং শহর কমিটি বলেন, উপজেলা বলেন, ওয়ার্ড বলেন, গ্রাম কমিটি বলেন, প্রত্যেকটা কমিটি অত্যন্ত দুর্বল। কারণ এখানে তৃণমূলরা বঞ্চিত, তৃণমূলরা অনুপস্থিত। আওয়ামী লীগের আজকের যে পতন, শেখ হাসিনার যে পদত্যাগ, দেশ থেকে পলায়ন, এটা ছাত্র জনতার আন্দোলনের মুখে, কিন্তু এটা গত 17 বছরে আওয়ামী লীগের জুলুম নির্যাতনের বহিঃপ্রকাশ। অন্যদিকে মিটিং মিছিল ও রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। দলকে চাঙ্গা করতে প্রতিদিনই থাকছে কোনো না কোনো কর্মসূচি। এই গণ অভ্যুত্থানের পরেও বিএনপি নেতাকর্মী কারো বাড়িতে হামলা করে নাই, মামলা এবং কোনো অন্যায়ের সাথে জড়িত না। এত কিছুর পরেও তারা ধৈর্য অবস্থায় আছে। 2008 সালের পর থেকে আমরা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের দ্বারাই মামলায় নির্যাতিত হয়েছি, হামলা নির্যাতিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ জনগণের সম্পৃক্ততায় আমরা আজকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারছি। ছাত্র আন্দোলন ঘিরে এখন পর্যন্ত জামালপুর পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। শতবর্ষী কাশীপুর খাল এখন বয়সের ভারে নুজ্জ। কোনো রকমে টিকে থেকে জানান দিচ্ছিল নিজ অস্তিত্বের, কিন্তু মৃতপ্রায় খালটি পুরো দমে বিলীন করার মহোৎসব চলছে সরকারের টাকায়।
মাছ বাজার স্থানান্তরের জন্য সে খাল ভরাট করে বালু ফেলা হচ্ছে। এরই মধ্যে খালের বিস্তর জায়গা দখল করেছে প্রশাসন। বাউফলের কাশীপুর খালটি শতবর্ষী, দখল দূষণে এখন মৃতপ্রায়। সেটি খননে দীর্ঘদিনও নেই উদ্যোগ, উল্টো চলছে ভরাটের তোড়জোড়। এরই মধ্যে বড় একটি অংশে বালু ফেলাও হয়েছে। কাশীপুর খেয়াঘাট মাছ বাজার টেকসই উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, মাছ বাজারটি স্থানান্তরের জন্য বেছে নেওয়া হয়েছে খালের জায়গা। আগে একটা খাল ছিল, অনেক বড় খাল ছিল, তারপরে বাঁধ হওয়ার পরে খাল চর ভরে গেছে। চর ভরে যাওয়ার পরে খাল ভরাট করে এই বাজারের ব্যবস্থা করা হয়েছে। এইটা সরকারিভাবে লিজ নেওয়া হয়েছে, এসিল্যান্ডের কাছে গেছে, তারপরে এমপি মহোদয় আছে, ওনারা সবাই মিলে আর কি এটা করতেছে। বাজারের জন্য এটা ভরাট করে আরো সরকারি প্রতিষ্ঠান দেবে, আরো অনেক কিছু হইবে। জেলা প্রশাসক জানালেন, জলাশয় ভরাট করে বাজার স্থানান্তরের সুযোগ নেই, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খালের জায়গা পুনরুদ্ধারের আশ্বাসও দিলেন তিনি। যদি সেখানে আসলে খালের অস্তিত্ব থেকে থাকে তাহলে এটি কোনোভাবেই অন্য কোনো কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই। দ্রুততম সময় আবার খালটি পুনর্খনন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সংক্রান্ত কোনো আবেদন বা এই ধরনের কোনো আসে নাই, যে কারণে না আসলে তো আমার ধরনের এটা পরিবর্তনের জন্য আবেদন করতে হয়, কোনো আবেদন এখনো আসেনি ভাই। বাউফলবাসীর চাওয়া, জলাশয় ধ্বংস না করে অন্যত্র বাজার স্থানান্তর করা হোক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।